নমস্কার। আজকের গল্পটি একটু অন্য ধরনের। আজকের গল্প স্বর্ণ ডাইনির গল্প। রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি হৈমন্তী। স্বর্ণ ডাইনিকে মনে পড়ছে? শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল, হাটে তরি তরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচে বেড়াতো। চোখ দুটো ছিল নরুনে চেরা, চোখের মতো ছোট। দৃষ্টি তীক্ষ্ণই ছিল, কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে। স্বর্ণ গ্রামে বড় কারোর ঘরে ঢুকতো না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল। আমরা স্বর্ণ পিসি বলতাম। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে আসতে দেখেছি। বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে, চুপ করে বসে আছে। কথা বড় কারোর সঙ্গে বলতো না। কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। তার শেষকালটায় আমি বুঝেছিলাম তার বেদনা, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে চোখে ভালো লাগলে সে সভয়ে চোখ বন্ধ করত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তোবা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না, স্বজন ছিল না। রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। ডাইনি স্বর্ণ একাই ছিল না, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারুর ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের ওপর ভাসছে। জীবনে ভুলতে পারবো না শৈশবের দেখা সে ছবি। ঘটনাটি বলি। আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা। রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদের বাড়িতে। অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল। তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম। স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন। তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন, আমাদের বাড়িতে আর কাজ করেন না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি। সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা ডাইনে ওঝা ছিলেন, মন্ত্র জানতেন। গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠান তখন লোকে লোকারণ্য। সোনা ডাইনি খেয়েছে অবিনাশকে, গোসাই বাবা ঝাড়বেন। মিটে কোঠার অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ। ডাকলে সাড়া নেই। প্রবল জ্বর। মাথার শিয়রে দাদার মা বসে, ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন। গোসাই বাবা ডাকলেন, ভগ্ন। গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ। অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন। মর হাগরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমাকে কি বলিস তুই? তু কন রে? চুপ করে রইলেন অবিনাশ দাদা। কন হ্যাঁ তু? বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো।
বীর বীর করে মন্ত্র পড়েন গোসাই বাবা, আর মধ্যে মধ্যে ফু দেন। অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠলেন, বলছি বলছি বলছি, ও গোসাই, আর মেরো না, বলছি, আমি বলছি। বল, তু কোন? আমি স্বর্ণ, স্বর্ণ ডাইনি। তো কাহে ইধার? আমি একে খেয়েছি যে। খেলি? কাহে কাহে খেলি? কি করব, আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আমি আম না পেয়ে ওকেই খেলাম। काहे तुम मंगली ना? काहे काहे बोलली ना हमका एक ठो आम दाओ? কি করে বলবো, একে লোভের কথা, তার উপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, तब इबार तू जा, भाग। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা যা তু, আমি বলছে। না, বিদ্রোহ ঘোষণা করলেন স্বর্ণ ডাইনি। না? আচ্ছা, এ দিদি আন সর্ষে। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা। বাবা রে, মারে, ওরে মেরে ফেললো রে, ওরে বাবা রে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না। যাবি? হ্যাঁ, যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠলেন। যেতে পারছি না যে। পারছিস নাই? চালাকি লাগাইছিস? হাত তুললেন গোসাই বাবা, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না না, যাব, যাচ্ছি। ঠিক যাবি? হ্যাঁ, যাব। তবে এক কাম কর, ঘরের बाहरे एक ठो कलसी में पानी আছে, दांत से उठा के ले जा, नहीं तो। তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন। দাদার মা ধরতে গেলেন। গোসাই বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিহবল দৃষ্টি। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকে রাখা ছিল, সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে, উঠোনে নামলেন। বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির ওপরে। দু হাতে সাপটে ধরলেন গোসাই বাবা। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা মার খেয়েছিল, এ কথা বলাই বাহুল্য। অনেক দিন পরে, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লরাতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরছি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে শুরু করলাম। পথে যেতাম, দেখতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আকাশের দিকে চেয়ে আছে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না। কি জানি, স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে, তোকে দিলাম, তবে আমি ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি।
কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা। আতঙ্কে এক রাত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি নে বাবা, সত্যি মিথ্যে কি, তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদেরও ভালোবাসে। তাছাড়া কই, অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারোর অনিষ্ট হয়নি। এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্ণ ডাইনির গল্প। গল্প আমাদের মনকে আনন্দ দেয় যেমন, তেমনি কখনো কখনো মনকে ভারাক্রান্তও করে তোলে। তবে কোনো প্রথা সম্বন্ধে গল্প বলা মানেই সেটিকে সমর্থন করা নয়। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন গল্পের সাথে।